এত রাতে কি আর ফোন করলো? এটা তো গ্রামের হরিহর কাকার নাম্বার। এত রাতে ফোন করছে কেন? হ্যালো, হরিহর কাকা। হ্যালো বাবা তন্ময়, তুই বাবা শিগগিরই স্মৃতি মাকে দিয়ে রওনা দে। স্মৃতির মায়ের অবস্থা খুব একটা ভালো নয় রে, খুবই খারাপ অবস্থা। যে কোনো সময় প্রাণটা বুঝি বেরিয়ে যাবে। সে কি এসব কি বলছো হরিহর কাকা? এসব কখন হলো? কি হয়েছে স্মৃতির মায়ের? সেসব কিছু জানি না বাবা, বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিল মানুষটা। দুদিন হলো বিছানায় একেবারে পড়ে গেছে। কতবার করে বললাম তোদেরকে ফোন দি, কিন্তু কিছুতেই রাজি হলো না। সেই এক জেদ ধরে বসে আছে। এখন তো বোধহয় কাউকেই চিনতে পারছে না, তাই ফোন না দিয়ে উপায় দেখলাম না। তোরা শিগগিরই রওনা দে বাবা, নয়তো মৃত্যুর সময় মেয়ে রাতের জলটুকুও পাবে না। তোরা শিগগিরই আয় বাবা, শিগগিরই আয়। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি হরিহর কাকা। তুমি চিন্তা করো না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আমি এক্ষুনি স্মৃতিকে নিয়ে বেরিয়ে পড়ছি। তুমি একটু ওই দিকটা একটু সামলে রেখো। ফোনটা রেখে নিঃশব্দে বসে রইল তন্ময়। একটা অপরাধবোধ কাজ করছে মনে মনে। পুরনো বেশ কিছু স্মৃতি মনের ভেতরে ভিড় জমাচ্ছে। অজানা আশঙ্কায় বুকটাও ভারী হয়ে আসছে। স্মৃতির সাথে তার বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেল, কিন্তু এই 2 বছরে একটি বারের জন্য স্মৃতিকে তার বাপের বাড়ি নিয়ে যেতে পারেনি তন্ময়। পালিয়ে বিয়ে করেছে তারা। পরিবার মেনে না নেওয়ায় তাদের কাছে যাওয়ার সুযোগ হয়নি কখনো। আর এক মুহূর্ত দেরি করতে চায় না তন্ময়। যে করেই হোক এই রাতের মধ্যেই স্মৃতির গ্রাম শিয়ালদায় যেতে হবে তাদের। তাই সময় নষ্ট না করেই ডেকে উঠল স্মৃতিকে। স্মৃতি, এই স্মৃতি, শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ তুমি? স্মৃতি, কি হলোটা কি? রাত বিরেতে ডেকে তুলছো কেন? কি হয়েছে কি? বলছি যে একটা খারাপ খবর আছে, কিন্তু তোমায় কি করে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। খারাপ খবর? কি খারাপ খবর? আমাদের একবার এক্ষুনি বেরোতে হবে, শিয়ালদায় যেতে হবে। তোমার মা ভীষণ অসুস্থ, এইমাত্র হরিকাকা কল দিয়ে জানালো। কি হয়েছে মায়ের? এখন কেমন আছে? কি হলো বলছো না কেন? কি বলেছে হরি কাকা? আগে ভয় পেও না, চলো আগে যাই, পরে ওসব দেখা যাবে। তবে হরিকাকা যেভাবে বললো তাতে মনে খুব একটা আশা রেখো না। নিজেকে একটু প্রস্তুত করো সবকিছুর জন্য। যাও, তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। স্মৃতি আর তন্ময় দুজনেই দুঃসংবাদটা পাওয়ার পরে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। বাইরের আবহাওয়া প্রতিকূল। এই বৈরী আবহাওয়ার ভেতরেও দুইজন হাওয়া ঢেলে ছাতা মাথায় এগিয়ে চলেছে এক প্রকার যুদ্ধ করে। আজ ঝড়ের দাপট খানিকটা বেশি বটে। রাস্তাঘাটে যাওয়ার মতন কোনো গাড়ি ঘোড়া পাওয়া গেল না হাজার খোঁজেও। অজ্ঞতা দুইজনে পায়ে হেঁটে এই রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করছে। আকাশের বুক চিরে গগন কাঁপানো শব্দে বিদ্যুৎ চমকে উঠছে। তবে সেদিকে খুব একটা খেয়াল নেই তন্ময় আর স্মৃতির। তাদের মাথায় শুধু ঘুরছে যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদায় যেতে হবে।
না, কোনো গাড়িরও তো দেখা মিলছে না। উফ, হেঁটে তো আর শিয়ালদায় যাওয়া সম্ভব নয়। এভাবে কতক্ষণই বা হাঁটবো? কিন্তু যেভাবেই হোক আজকের মধ্যে যে শিয়ালদায় পৌঁছতেই হবে। আর একটু সামনে গিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় কিনা। মোবাইলের নেটওয়ার্কটাও ঠিক মতন কাজ করছে না। একটু যে ফোন দিয়ে জিজ্ঞেস করব মায়ের অবস্থা কি, সেটাও পাচ্ছি না। আমার ভীষণ ভয় করছে গো। চিন্তা করো না, কপালে যা আছে সেটাই হবে। এখন ঠাকুর ঠাকুর করে একটা গাড়ির বন্দোবস্ত হয়ে গেলেই হয়। চলো আর খানিকটা এগিয়ে গিয়ে দেখি। আরে ওই দেখো, একটা অটো না? চলো তো গিয়ে দেখি যাবে কিনা। আরে হ্যাঁ, তাই তো। চলো চলো, শিগগিরই ওটার কাছে যাই। ও দাদা, শিয়ালদা যাবেন? খুব দরকার। যাবো বই কি, যাওয়ার জন্যই তো বসে আছি। উঠে পড়ুন। এই উঠে পড়ো স্মৃতি। একটু তাড়াতাড়ি যাবেন দাদা, ভীষণ বিপদে পড়ে আছি। চিন্তা করবেন না দাদা, সময় মতো আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দেব। এই বলে এক রহস্যময় বাঁকা হাসি হেসে উঠল অটো ড্রাইভার। কোনো এক অজানা কারণে চাদর দিয়ে আপাদ মস্তক ঢাকা তার। অটোতে উঠেই দেখতে পেল এক নববধূ শুরু থেকেই অটোতে বসে আছে। এই মাঝরাত্রিরে একগা গয়না পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে এক মেয়ে। মুখ না দেখলেও ঠাউর করা যায় বয়স খুব একটা বেশি নয়। এটা দেখে ভীষণ অবাক হলো তন্ময় আর স্মৃতি। তবুও এসব নিয়ে এখন মাথা ঘামানোর সময় একেবারেই নেই তাদের হাতে। অটোতে উঠে আরো একবার অটো চালককে তাড়া দিল তন্ময়। একটু তাড়াতাড়ি যাবেন দাদা, ভীষণ বিপদে পড়ে আছি। ঝড়ঝঞ্ঝার এই রাতে ছোট দলটা নিয়ে অটো সাঁই সাঁই করে চলতে লাগলো। যেন ঝড়ের বুক চিরে এগিয়ে চলেছে অটো। তন্ময় আর স্মৃতি দুজনের মধ্যে কেউই কথা বলার মতো অবস্থায় আপাতত নেই। তবে কিছুক্ষণ পর পর অটো ড্রাইভার দু একটা করে কথা বলেই চলেছে। তা নিয়ে বেশ বিরক্ত বোধ করছে ওরা। একে তো রাত্রিরে এই বিপত্তির ভেতর ওদের বাইরে বের হতে হয়েছে, তার উপর মাথার উপর নাচছে, তার চেয়েও বড় একটা বিপদ। ভোর হবার আগেই শিয়ালদায় পৌঁছতে হবে। মনে এক অজানা আতঙ্ক। তা দাদা, আপনারা এত রাতে বেরিয়েছেন, সবকিছু ঠিক আছে তো? শিয়ালদায় আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, তাকে দেখতেই যাচ্ছি। আপনি গাড়িটা একটু জোরে চালান দাদা, প্লিজ। তা আপনাদের বিয়ে হয়েছে কত বছর? ওই হয়েছে 2 বছর। কিন্তু আপনি এত কিছু জেনে কি করবেন? না না, এমনি। আসলে আজ আমিও বিয়ে করেছি, তাই। ওই যে পাশে দেখতে পাচ্ছেন শাড়ি পরে বসা, ওটাই আমার স্ত্রী। আরে আশ্চর্যের ব্যাপার তো, আপনি নতুন বিয়ে করে বউকে বসিয়ে রেখেছেন অটোতে। আপনার বাড়ি যাননি কেন? বাড়ি কি করে যাবো বলুন তো দাদা? এই আপনারা সব জায়গায় তো রাস্তা বন্ধ করে দিয়েছেন। না না, শুধু আপনি নয়, মানে আপনারা। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। মানে কি বলছেন আপনি? বলি, মাথা ঠিক আছে তো আপনার? আর যাই হোক, মাথার ব্যায়ামও দেখা দেয়। আমি একদম ঠিক কথাই বলছি। কেন আমাদের সব রাস্তা বন্ধ করে দিলেন আপনারা? কেন? আরে কি সব উল্টো পাল্টা কথা বলছেন আপনি? দেখুন, বাজে কথা বলবেন না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমার মাথা খুব খারাপ হয়ে যাবে। এত সময় অটো চালকের কথা শুনলেও এবার বেশ বিরক্ত হচ্ছে তন্ময়। লোকটার মাথার ঠিক নেই ভেবে বসে আছে সে। এই রাত বিরেতে বিপদে পড়ে একটা পাগলের গাড়িতে চড়ে যেতে হচ্ছে, সেই নিয়েও বেশ আক্ষেপ হচ্ছে মনে মনে। তবে লোকটা যেভাবে কথা বলছে তাতে এবার কিছুটা ভীতি কাজ করছে তাদের। একই মাঝরাত, তার উপর বউকে নিয়ে বেরিয়েছে রাস্তায়।
যদি লোকটার মাথা সত্যি সত্যি খারাপ হয় তবে যে কোনো সময় কোনো বিপদ হতে পারে। এমন সময় পাশ থেকে চুপ করে বসে থাকা নববধূ বলে উঠল, তা সব খারাপ করার দায়িত্ব বুঝি তোরাই নিয়ে রেখেছিস? কথা বলতে বলতে এক সময় দেখা গেল নববধূর মাথার ঘোমটা খুলে গেল, আর বেরিয়ে এলো এক ভয়ানক চেহারা। যে চেহারা কোনো মানুষের হতে পারে না। এক অজানা বিভীষিকাময় আতঙ্কে ভয়ে হৃৎপিণ্ড যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে স্মৃতি আর তন্ময়ের। তারা যেন ওদের এই রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেল। কোনোভাবেই নিজেদের চোখে বিশ্বাস করতে পারছে না তারা। তবে কি তারা রাত বিরেতে কোনো মানুষের নয়, বরং এক অশরীরীর অটোতে উঠেছে? এ কি কে আপনি? কি হচ্ছে এখানে? তোমরা কারা? কারা তোমরা? কি চাও আমাদের কাছে? হ্যাঁ, কি চাও? তোদেরকে চাই, মারতে চাই তোদেরকে। সেদিন তোদের কারণেই আমরা মরেছিলাম, আর আজ তোদের পালা। ছাড়ো, ছাড়ো বলছি। কি ক্ষতি করেছি আমরা? আমরা তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও, ছেড়ে দাও। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। কি ক্ষতি করেছি আমরা তোমাদের? কেন মনে নেই? মনে করে দেখ সেদিনের কথা, আজ থেকে 2 বছর আগে। আমার ভীষণ ভয় করছে সিহাত। বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমার বিশ্বাস তোমার বাবা মেনে নেবে। যখন দেখবে আমরা বিয়ে করে ফেলেছি তখন আর না মেনে যাবে কোথায়? আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভালোবাসা কোনো অন্যায় নয়। তবু এক্ষুনি বাবার কাছে যাওয়াটা কি ঠিক হবে? তোমার বাবার আশীর্বাদ ছাড়া আমরা নতুন জীবন কিভাবে শুরু করব? জানি না, কিন্তু আমার ভীষণ ভয় করছে। ভগবানই জানেন যে আমাদের সাথে কি হবে। আল্লাহর উপর ছেড়ে দাও, তিনি আমাদের পাশে থাকবেন। তোর এত বড় সাহস! বেধর্মী হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করেছিস, তার উপর সামান্য অটো চালাস। তোর সাহস হলো কি করে আমার মেয়েকে তুই তুলে এনেছিস? আমি ওকে কত বড় ঘরে বিয়ে ঠিক করেছিলাম তুই জানিস? ছোট লোক একটা, মরতে না চাইলে এক্ষুনি আমার মেয়েকে ফিরিয়ে দে। ভালোবাসা জাত ধর্ম দেখে হয় না বাবা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখার। দয়া করে আমাদের মেনে নিন। অবনীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমার। তুই বেটা মাঝখানে ঢুকে ওকে আমার জীবন থেকে তুই কেড়ে নিয়েছিস। তোকে আমি মেরেই ফেলবো। এই ধর বেটাকে, ধর। অনেক সহ্য করেছি, আজ ওকে আমি জ্যান্ত ছাড়বো না। না 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 না, তোমরা তোমরা ওর কোনো ক্ষতি করো না। ওর কোনো দোষ নেই। আমি ওকে বিয়ে করার জন্য জোর করেছিলাম। আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? তোর ভালোবাসা আমি জন্মের মতো গুছিয়ে দেব। আজ থেকে তোকে আমি ত্যায্য কন্যা করলাম, আর তোর ওই ভালোবাসা আমি শেষ করে দেব। অলোক বাবা, তুমি ওই হারামজাদাকে একদম শেষ করে দাও। আমি ওকে জ্যান্ত দেখতে চাই না। না, না, না,
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু ভালোবেসেছি। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবা, বাবা দয়া করো আমায়, আমায় দয়া করো। আমি কোনোদিনও তোমার দরজায় আর ছায়া মারাবো না। দয়া করে, দয়া করে তুমি সিহাদকে ছেড়ে দাও বাবা, সিহাদকে তুমি ছেড়ে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ি বাবা, ওকে তুমি প্রাণে মেরো না, মেরো না। যেভাবে মেরেছি তাতে আর বাঁচবে বলে মনে হচ্ছে না। চলো বাবা, আমরা ফিরে যাই। আজ থেকে জানবো আমার মেয়ে মরে গেছে। চলো। দাদা, ও দাদা, একটু দাঁড়ান দাদা। ও দাদা, আমার স্বামীকে আপনি বাঁচান, দয়া করে ওকে একটু এই সামনের হসপিটালে পৌঁছে দিন, ও যে মরে যাবে। দয়া করুন দাদা। এই কে তুমি? কি হচ্ছে এসব? দয়া করে আমার স্বামীকে আপনি বাঁচান দাদা, দয়া করে আমার স্বামীকে আপনি বাঁচান। গুন্ডারা ওকে মেরে আহত করেছে। এই মুহূর্তে হাসপাতালে না নিয়ে গেলে ওকে বাঁচানো যাবে না। দয়া করে, দয়া করে আপনাদের গাড়িতে করে একটু হাসপাতালে পৌঁছে দিন দাদা, এইটুকু সাহায্য করুন। এই শোনো, আমরা নিজেরাই খুব বিপদে আছি, বাড়ি থেকে পালিয়ে এসেছি, জানি না কি হবে। আমাদের বিরক্ত করো না তো, তোমার স্বামীর ব্যবস্থা তুমি করে নাও। যাও এখান থেকে, সরো বলছি। আমি তোমার দুটি পায়ে পড়ি বোন, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার স্বামীকে তুমি বাঁচাও। ও ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, কেউ নেই। তোমাদের মনে কি একটুও দয়া মায়া নেই? অন্য সময় হলে দেখতাম, কিন্তু এখন আমাদের হাতে একদম সময় নেই। দয়া করে আমাদের এই মুহূর্তে বিরক্ত করো না। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না অবনী। আমার জন্য তোমার এই অবস্থা হলো, তুমি আমায় ক্ষমা করে দিও। যদি আল্লাহ থাকেন তবে পৃথিবীতে না হোক অন্য কোথাও তোমার সাথে আমি ঠিকই সংসার করব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি চললাম, আমি চললাম। না না, তুমি এভাবে চলে যেতে পারো না সিহাদ, এভাবে তুমি চলে যেতে পারো না সিহাদ। কথা বলো, কথা বলো সিহাদ, কথা বলো। সেদিন সিহাদকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। তারপর ওখানেই ওই রাস্তাতেই একটা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। আমাদের মৃত্যুর জন্য তোরা দায়ী, তোরা চাইলেই বাঁচাতে পারতি আমাদের, কিন্তু তোরা বাঁচালি না তোরা আমার স্বামীকে। তোদের মনে এতটুকু দয়া মায়া হলো না? আমাদের ক্ষমা করে দাও। সেই সময়, সেই মুহূর্তে দাঁড়িয়ে কল্পনাও করতে পারিনি আমরা সাহায্য না করলে তোমার স্বামী সত্যি সত্যি মারা যাবে। আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল করে, আমাদের একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। খুব কথা দিচ্ছি, যদি প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও তবে যারা তোমাদের মেরে ফেলেছে তাদের শাস্তির ব্যবস্থা করব আমরা। ওদের ছেড়ে দাও অবনী, ওরা খুনি হতে পারে কিন্তু আমরা খুনি নই।
ওদের ভুল ওরা বুঝতে পেরেছে। এরপর অমনি স্মৃতি আর তন্ময়কে ছেড়ে দেয়, সজোরে ধাক্কা দিয়ে অটো থেকে ফেলে দেয় মাটিতে। এর কিছুক্ষণ পর চলতে চলতে হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় অটো। জীবন ফিরে পায় স্মৃতি আর তন্ময়। উঠে দেখে তাদের পরিচিত জায়গা এটা। স্মৃতি, আমরা বেঁচে গেছি। আমাদেরকে ছেড়ে দিয়েছে ওরা। এবার দেখো, আমি ওদের মৃত্যুর শাস্তি ওদের বাবাকে পাইয়েই ছাড়বো। জায়গাটা তো ভীষণ চেনা চেনা লাগছে। এটা তো শিয়ালদা। তার মানে ওরা আমাদের শিয়ালদায় নামিয়ে দিয়েছে। বেঁচে থাকতে কোনোদিনই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ভবিষ্যতে কখনো কেউ আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাইলে আমি কখনো তাকে ফিরিয়ে দেব না। দেখো, তবেই হয়তো ওরা আমাকে একদিন ক্ষমা করে দেবে।